নমস্কার। স্বপ্নতাঁতের তৃতীয় পর্বের প্রথম অংশটা সকালে পড়েছিলাম। সবটা পড়তে পারিনি, আমার শারীরিক অসমর্থতা তো একটা ব্যাপার আছেই। তাছাড়া তৃতীয় পর্বটা বেশ অনেকটা বড়, এক নাগাড়ে অতটা পড়লে আপনাদেরও বিরক্তির উদ্রেক হতে পারে, ভালো না লাগতে পারে, বা ধরে না রাখতে পারেন। হয়তো ধরে রাখা সম্ভব হবে না, চরিত্রগুলোকে, তাদের কথাবার্তাগুলোকে ফলো করা সম্ভব হবে না। সেই কারণে আমি সকালে খুব কম অংশ পড়েছি দ্বিতীয় পর্ব থেকে। এখনও যতটা আছে সেটা অনেকটা বড়, ততটা আমি এখনই পড়ে উঠতে পারবো কি না, বা পড়তে পড়তে আমার কোনো ব্যাঘাত বিঘ্ন হবে কি না। যদি বিঘ্ন ব্যাঘাত আবার কিছু হয়, হয়তো এই ভিডিওটা আবার আমাকে ডিলিটও করে দিতে হতে পারে। আর যদি না হয় তাহলে আমি পড়ে গেলাম, দেখা যাক কি হয়। তো অজয় উৎসবতী কি বিষয় নিয়ে পড়ছে, কিসের উপর তার গবেষণা চলছে সেটা জানতে চেয়েছিল। তো জানলো যে ফিজিক্সের, পদার্থবিজ্ঞানের প্রাণ অপ্রাণ বিষয়টা নিয়ে তার গবেষণা চলছে। এবং অজয় বলল, তো ভালোই হলো, আমাদের অনন্তেও ওই কণা, চূর্ণবিন্দু এসব নিয়ে কী সব লেখালেখি করছে, তার মধ্যেও সে ব্যস্ত আছে ওই বিষয়টির মধ্যে। তাই দুজনের একটা ভাবনার আদান প্রদান হওয়ার সম্ভাবনা রইল, এই কথা বলে ওকে উৎসাহ দিল এবং ওর কাজে এগিয়ে যেতে বলল। তখন উৎসবতী তার প্রত্যুত্তরে বলছে, এই তো সবে দ্বিতীয় দেখা। প্রথম দেখার দুপুর তাতে গাছতলাতে নিজের লেখা কবিতা খাতা খুলেছিল কণা জন্মে জীবন কণা। লেখার নিচে লেখা ছিল অনন্ত রায়। আমরা জানি প্রথমে যখন অনন্ত রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় অপেক্ষা করছিল, তখন সে নিজের লেখা পড়ছিল। সেখানেই ওই কণা জন্মে জীবন কণা এবং তার কবির নাম অনন্ত রায় লেখা ছিল। এবং তখন এই উৎসবতী নামক মেয়েটি তখন সেটা লক্ষ্য করে এবং আসে, তারপর আলাপ পরিচয় হয়। তো নিজের হাতে নিজের লেখা কবিতা খাতা খুলেছিল কণা জন্মে জীবন কণা, লেখার নিচে লেখা ছিল অনন্ত রায়। চোখ চুরিয়ে দেখেই আমি গড়িয়ে গেলাম জলের মতো। মনের চাওয়া টুকুর কাছে সৎ থেকেছি, আলাপ হলো। বাষ্পায়িত হবে বলেই হৃদয় বাপে কুক দিতে চাই। প্রাণ জন্মে অতীত রেখা খুঁজব বলেই কবির দিশায় স্বপ্ন তাতাই। কথায় কথায় হাঁটতে হাঁটতে ওরা এলো ক্যান্টিনেতে। ধুমায়িত চা পেয়ালা এসে গেল। পকোড়া এলো 3টি প্লেটে 4টি করে। অনন্তর হাত ফসকে গিয়ে চা পেয়ালার টুকরো হলো। হাত পুড়ল, উড়ু পুড়ল টেবিল তলে চুপি চুপি। সবাই যেন বেবাক হলো কয়েক সেকেন্ড। ঠিকাদারি চালক বাবু এগিয়ে এলেন, বললেন, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে। ছোট্ট একটা চা দিত ভালো করে, ছোট্টু একটা চা দিত ভালো করে। চায়ের আসর পেরিয়ে গেল ফুরুত করে। পুরুষ মুখে ধোঁয়া উঠল। ধোঁয়ার কণা বাতাস কণায় মিলিয়ে গেল একে বেঁকে। অজয় অনন্ত দুজনাতেই নাছোড় বান্দা দাম বেটাতে। আমন্ত্রণের যুক্তি খড়গ খাড়া করে উৎসবতেই অবশেষে নিজে দিল। দুই বন্ধু অনন্ত এবং অজয় দুজনের মুখ থেকে ধোঁয়া উঠলো, মানে দুজনে ধূমপান করতে থাকলো। এবং এই যে চা পকোড়া খাওয়া দাওয়া হলো, তার বিল মেটাতে চাইলো দুজনেই, অজয় এবং অনন্ত।
তখন উৎসবতী সে যেহেতু আমন্ত্রণ করেছিল, তাই সেই যুক্তি দিয়ে সে তার বিলটা মেটালো। বেরিয়ে এলো সবাই মিলে। একটু হেঁটে অজয় বাঁকে ঘুরে গেল। সোজা পথে হাঁটল দুজন, অনন্ত আর উৎসবতী। ডাইনে ঘুরে একটু হেঁটে, বাঁয়ে ঘুরে একটু হেঁটে বিজয় বাওড়া পাঁচিল পাড়ে গাছের ছায়ায় বসল ওরা। বাউল আকাশ ওদের বুকে, জীবন জোড়া পথের আকাশ। বুক ধক ধক হৃদয় প্রপাত এলো ওদের হরপা হয়ে। মনন জুড়ে সংজ্ঞায়িত ইচ্ছে দোলা গানের লয়ে। অজয় চলে গেছে। অজয়ের কথাই ছিল যে ও একটুখানি চা পকোড়া খেয়ে ওখান থেকে চলে যাবে, তো অজয় চলে গেল। এবার এরা দুজন এসে গাছের তলায় বসলো। তারপর ওদের মধ্যে যে দুজনের মধ্যে যে তোমার ফিলিংসটা হচ্ছে সেটা কবি বললেন, বাউল আকাশ ওদের বুকে, জীবন জোড়া পথের আকাশ। বুক ধক ধক হৃদয় প্রপাত এলো ওদের হরপা হয়ে। মনন জুড়ে সংজ্ঞায়িত ইচ্ছে দুলা গানের লয়ে। এবার উৎসবতী বলছেন, কেমন ছিলে, বেবাক কেন, কথার কাঁথা দেবে না বুনে মনের সুতোয়, ক্লান্তিহীনার ক্লান্ত প্রাণে। অনন্ত তার উত্তরে বলছে, বুক ঘড়িতে দম দিয়েছি প্রথম দেখায়, তার কথাতে পেয়ে গেছি ইলেকট্রনের মৌলগতি। স্বপ্ন কথা আমার যত, তোমার তাঁতে বুনে নিও, আমার অমন সহজ কথায় মনন পাবে, পায়ে পায়ে প্রাণের কথা নাড়ি রেখায় এগিয়ে যাবে। উৎসবতী, তুমি কেমন দেখো আমাকে, বাস্তবেতে আমি কি তোমার ঠিক তেমনই? অনন্ত বলছে, না হওয়াটাই নিত্য নিয়ম। উৎসবতী বলছেন, বাংলা পড়েও এত কথা জেনেছ তুমি, মহাকালের নিত্য নিয়ম কণায় কণায়। শোনাও না গো স্বচিহ্নিত কবিতা তোমার। অনন্ত, দু চার পংক্তি লিখি মাত্র, আর তো কোনো মনের মতো কাজ পাই না। মনন জুড়ে চূর্ণবিন্দু আমার লেখা, ছাত্রজীবন খইয়ে দিলাম ভেবে ভেবেই। অধ্যাপনার টানা ছাদিতে বসেছিলাম, হয়েছেও তা মনের মতো। কিন্তু জানো, এমের রেজাল্ট আউট হলে দেখা গেল টানা ছাদিতে ঢুকে পড়ার যোগ্যতা নেই। আপাতত খাতা রিভিউ করতে দিয়ে বসে আছি। বিএড পড়া শুরু করলাম। নেটের রেজাল্ট, রিভিউ রেজাল্ট একই সঙ্গে বেরিয়ে যাবে, দেখি কি দাঁড়ায়। অর্থচিন্তা চমৎকারা, বাংলা পড়া ডোবায় ভাসে। যদি না ধরা পড়তে পারি ওই জালেতে, না হলে পর খড় বা কুটো জোটাতে হবে গ্রামগঞ্জের মেঠো পথে। স্কুল সার্ভিস কমিশনের লেখা পরীক্ষা ওরাল টোরাল উতরে গিয়ে প্যানেলে নাম ঝুলে গেছে। অনন্তর পড়াশোনা এবং তৎপরবর্তী ওর যে অবস্থা সেটা ও বলল। উৎসবতী বলছে, আরে সে তো দারুণ খবর, আশাবাদী হতেই হবে। সন্ধানীদের বাঁচতে হবে মাটির কাছে, যেমন বাঁচে বৃক্ষবন্ধু বীজের আশায়, বীজরা বাঁচে জলের আশায় ভ্রূণের আশায়। তুমি কেবল বীজ রচবে জীবন পথের আগামী বাঁকে। শিশির বেলায় ভিজে গিয়ে যখন তারা ভ্রূণের ভরে, ঠিক তখনই পুঁতে দেব শূন্যতারি অলিগ মায়ায়। মনোদেহও পুঁততে পারি যদি তুমি দোষ না মানো। কিন্তু কেন জানি না, কেন মনে হচ্ছে স্কুলেতে আঁটবে না কো তোমার ভাবনা। শেখা নয় মুক্তি নেই কো, প্রয়োগে কথন মালা উজাও। অনন্তকে দেখে যে উপলব্ধি হয়েছে উৎসবতী, তাতে মনে হচ্ছে যে অনন্তর স্কুলের চাকরি করে ওর ঠিক বিস্তার হবে না, ওর ঠিক মুক্তি হবে না। অনন্ত বলছে, তোমার কথাই আমার নাড়ি বয়ে চলেছে, কিন্তু এসব কে বুঝবে? বিম্ববতী, তুমি আমার মনের কথা। থমকে যাওয়া গ্রামের মানুষ দোলা পেল। তুমি উর্মি দোল লাগালে,
বুকের বচন টানা পড়ে নে মুহূর্তেকে ভাঙতে বলে, সর্বগ্রাসী আত্মগ্রাসী কাল প্রবাহ চিনতে বলে। উৎসবতী বলছে, লিখে ফেলো। ব্যাগ খুলে নেয় আমার নতুন সবুজ খাতা বঙ্গলিপি, বীজ লিখতে তোমাকে দিলাম, এতেই লিখো। সেই সময় এই বঙ্গলিপি খাতাগুলো খুব প্রচলন হয়েছিল। স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বঙ্গলিপি খাতা পাওয়া যেত। সেটা একটা আমাদের এই জীবনে এসে, এই বয়সে এসে সেটা আমাদের একটা ইতিহাস, আমাদের একটা স্মৃতি। অনন্ত রায় হাতে নিল উৎসবতীর দেওয়া খাতা। খাতা খুলল, পকেট থেকে টেনে নিল চীন দেশেতে তৈরি হওয়া উইংসাংয়ের ঝর্ণা কলম। গড়গড়িয়ে কবি লিখছে, লিখে ফেলছে 8 পংক্তি। উৎসবতী, পড়ে শোনাও কি লিখলে। কবি কণ্ঠে কবির লিখন মোচড় দেবে যথাযথ। অনন্ত রায় ধীরলয়েতে পড়তে গেল। ও কণা, ও জন্ম, ও আমার জন্ম জন্মব্যাপী কণা, আমি সব সয়ে নেব নবীদের মতো। পথের ভাঙনে পথ আছে কত শত। ও কাশ, ও চিঠি, তবু ব্যথা শুধু ব্যথা, হিম শুধু হিম, অনন্ত পথের বাঁকে পড়ে আছে শ্যাওলা কাছিম। উৎসবতী বলছে, এটা লেখাটা শুনে বলছে, দারুণ লেখা। অভিব্যক্ত পদার্থবোধ টপকে গিয়ে বেশ জাগাচ্ছে। বাস্তবেতে ফেরো এবার, চলো দেখি শিশু হরিণ ক্যাম্প পাততে বনে যাবে। আমাকে নেবে নকটার্নকে বুঝে নিতে। জীবনানন্দ বুঝেছিলেন ঘাই হরিণের জহর ডাকে। সভ্যতারই নগ্ন আধার ঝুলে পড়ে সিম্ফনিতে। কবিতা জুড়ে কবির লেখা অর্ধসত্যে নিখিল হলো। অনন্ত, জীবনানন্দ কাকে বলে? উৎসবতী, তুমি বলে দাও আমাকে। অনন্ত, প্রশ্ন আমার তোমার কাছে, আগে তুমিই বলো, তোমার পরে আমার বলা। উৎসবতী, আমি কি আর ওসব পারি? আমি শুধু বলতে পারি জীবনানন্দ কবি একজন, বাংলা ভাষার স্রোতপথকে নতুন খাতে নিয়ে গিয়েছে। ধ্রুবতারার অন্ধকারে ভেসে গেছেন কাল শূন্যে। অনন্ত বলছে, কোনো আনন্দ নেই যে জীবনে, সেই তো তিনি জীবনানন্দ। এবার বলো তোমার কথা। যে কবির জীবনে কোনো আনন্দ ছিল না, তারই নাম জীবনানন্দ। উৎসবতী বলছেন, ব্যথার জারণ যা মেলে জীবনে তাই তো জীবনানন্দ। দুঃখ বিজারণে যা নেয় জীবন তাই তো জীবনানন্দ। অনন্ত, জীবনানন্দ ভাঙাচোরা এক রেখা। উৎসবতী, আহ কি নাক্ষত্রিক অনুভব! আর কথা নয়, চুপ থাকি। দুজনাতেই মৌন ছিল বেশ কিছুক্ষণ। উৎসবতী অনুভবের উচ্চারণে সরব হলো। উৎসবতী বলছে, দেখো এই সব দিনরাত্রি সেই সব শিয়ালেরা কুড়ে কুড়ে খায় দিকবিদিকে, আর খায় জানো কিছু টিভিখানা কুঁড়ের আসামি। তারপর অর্ধসত্য তথ্য কানাবুলি কপচে কপচে কামাচ্ছন্ন ইতিহাস গড়ে তুলতে মাথাকুটে মরে। কলম ভাড়া খাটে আজকাল কাগজে কাগজে, মগজের ভূতি থেকে ভাড়া পায় মায়াফুল। কিভাবে কোথায় হাঁটি? অনন্ত বলছে, কোথায় তুমি যাবে তাহলে? চাঁদে বা মঙ্গলে যেতে পারো। ডলার পাউন্ড দিয়ে চাঁদ ভূমি কিনে নাও কোনো এক মার্কিন দালালের কাছে। প্রজোকে চেনো তো? ওকে সঙ্গে নিও, ও সব রাস্তা জানে। ওয়েটিং ফর গোডো নাটকটা পড়ে নিও, স্যামুয়েল বেকেট ওটা লিখেছেন। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, পড়ে নিলে বুঝে যাবে। কী সব বকছি বলো এলোমেলো, কেন এই দাঁড়িয়ে পড়লাম? উৎসবতী, হৃদয়ে এক কবি আসবে, আমি তার অপেক্ষাতে শুদ্ধ এক শরীরের পাশে একাই দাঁড়িয়ে রইলাম। অনন্ত, বাড়ি ফিরতে হবে না তোমাকে? কটা বাজে? উৎসবতী, সময় আপেক্ষিক, আমি আপেক্ষিক, তুমি আপেক্ষিক, ব্যথা আপেক্ষিক, চলে যাওয়া আপেক্ষিক।
পালানো আপেক্ষিক, নিয়ম আপেক্ষিক। সত্যই জন্ম, জন্ম মৃত্যুর অনন্ত প্রবাহ, তার মাঝে এই সব কিছুই সময় কাটানো অনন্ত। এত ধাঁধা ভাঙতে পারি না। বাড়ি ফেরার সময় হলো, চলো উঠি, মেঘ উঠছে। উৎসবতী বলছে, ঝড় উঠবে, জল কুব কুব পাখি ডাকছে। হ্যাঁ, উঠবেই, বৃষ্টি গর্ভা মেঘ ঘনাচ্ছে। কি আনন্দ, কি আনন্দ, জাগবে আকাশ মাটি। ঠিক তখনই তুমি আমি কবিতা হয়ে মিশে যাব এই প্রকৃতির ধুলো মেঘের উদার বুকে। চোখ লুকিয়ে কেঁদে নেব, চোখের বালি ধুয়ে নেব। কবি তুমি, কবি আমার, অনুমতি দেবে নাকি? অনন্ত তখন বলছে যে, ঝড়ের কালে আমি কোথায় চোখ লুকোবো? ঝড়ের কালে আমি কোথায় চোখ লুকোবো? উৎসবতী, কেন? আমার চুলের ছায়া আড়াল তোমার জন্য রাখা আছে। তুমিই হবে আমার পুরুষ। দুটি প্রকৃতি একক হব, বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ শুকে। কবির ব্যথা উৎসবতীর বুকে কি কোনো মাটি পাবে না? উৎসবতী নিজেই বলছে, কবির ব্যথা উৎসবতীর বুকে কি কোনো মাটি পাবে না? অনন্ত বলছে, মেঘকে আমার অভিবাদন জানাই, বলো কেমন করে? মেঘকে আমার অভিবাদন জানাই, বলো কেমন করে? উৎসবতী, আমার চোখে সরল তাকাও, বুক ভেঙে যায় মনন ব্যথায় বিন্দু বিন্দু। চোখের নুনকে ছেঁকে লেখো তোমার মনে, তোমার বুকের পাখনা পাওয়া পুণ্য মাটি। আমার আলো গর্ভকণায় নিয়ম ছাঁকে। প্রত্যুত্তরে অনন্ত, পংক্তি লেখক কবির চেয়েও অনেক বড় কবি তুমি। কবি তুমি লিখে ফেলবে জীবন জোড়া অমেয় আধার কত কথার থিসিস পেপার। কালের জানে প্রাণের দোলায় অনুভবের দিশা দেব। উৎসবতী, তুমি আমি কি মিশে যাব একক দোলায় অন্ধবিন্দু ঘাটে ঘাটে? অনন্ত দেখছে উৎসবতীর যে কথাবার্তা, তার মধ্যে বেশ গভীরতা আছে, তার মধ্যে কাব্যিক অনুভব আছে। তাই অনন্ত বলছে, তুমি যদি ওই পংক্তি লেখা, কাগজে লেখা পংক্তি লেখা যে কবি, তা যদি তুমি নাও হও, তাহলেও তুমি অনেক বড় কবি। তুমি মননে, তুমি চিন্তায়, তুমি চেতনে, তোমার দৃষ্টিতে, সব কিছু দিয়ে তুমি একজন বড় কবি। উৎসবতীকে জানতে চাইছে অনন্ত, তাহলে কি আমরা কি একটা বিন্দুতে কোথাও আমরা দুজনেই কি উভয়ে মিলে যাব? উৎসবতী বলছে, তোমার মনে এত আলো, ভেদনবাদী করটি জোলা লোল রেখারা ভেদ করছে স্বপ্নতাতের মাকুগুলো। মাকুই চোরা বিন্দু জুড়ে স্মৃতিচিহ্ন ফেলে আসা বাঁকের পরে অচিনালো। চিহ্নগুলো দম দিয়ে যায়, কি আর করি? বন্দি পাখি, বন্দি হরিণ ভালো লাগে না। তদুত্তরে অনন্ত, লাল ধুলোই ধেয়ে আসছে, সূর্য এখন মেঘের আড়াল, ঠান্ডা হাওয়ায় বুক মেলে দিই। তোমার শাড়ি এলোমেলো, বই কথা সব বাগিয়ে রাখো। ঝড় বৃষ্টি এলো 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 বলে। উৎসবতী, বৃষ্টি এখন অনেক দূরে, প্রান্ত জুড়ে ঘূর্ণি ওঠে, বাতাস ডাকে গাছপালাকে। কান পাতো, ঠিক শুনতে পাবে আমার বুকে। আঁধি এলো ভিরল টানে। অনন্ত আর উৎসবতী হাঁটতে হাঁটতে বেঁকে গেল। একটু হেঁটে, একটু ছুটে শিশু গাছে পিঠ লাগিয়ে বসে পড়ল। ঝড় উঠল, ঝড়ের ঘোরে উৎসবতী ভয় পেয়ে যায়, জড়িয়ে ধরে অনন্তকে। ভ্যাবাচাকা খেয়ে গেল এলোমেলো কবি যুবক। উৎসবতী মুখ লুকালো কবির বুকে, বুকের ভিতর হাত বুলিয়ে অজর ধারায় অশ্রু নুপুর পরিয়ে দিল। প্রাণান্ত এই অনন্তকে বিবেক ভাষায় কেশবতীর চুল গন্ধে হৃদয় পোড়া গন্ধ পেল। এই এখনই অনন্ত এক কবির হৃদয়। আস্তে আস্তে ডুবছে বেলা, রবার বাজে ভেনাস জুড়ে নিত্য আদিম। প্রথম দেখার বাসতলাটার বকুল বিথি,
ওরা দুজন হেঁটে হেঁটে পৌঁছে গেল। উৎসবকী চেয়ে নিল কবিতা খাতা। রিক্সা ডেকে দুজনাতেই হারিয়ে গেল যে যার পথে ভগ্নবাসার নীলমোচরে। শেষ ট্রেনটার শূন্য সিটে সারা শরীর এলিয়ে ফেলে বেশ রাত্রে ফিরল বাসায় অনন্ত তার ৯-৬-তে। তার রুমমেট আসমান আলী অনন্তকে দেখেই বলে, এবার আসমান তার রুমমেট, সে বলছে, কিরে অনু, এত ঝোড়ো হলি কোথায়? তোকে কি কেউ ভাসিয়ে দিল পাহাড়পুরের ডিঙিঘাটায়? অনন্ততে মনটা সঁপে অনন্ত আজ এড়িয়ে গেল রুমমেটকে। কথার পালে তুলল হাওয়া অন্যরকমভাবে। ওই কথাটা এড়িয়ে গিয়ে অনন্ত উত্তর দিচ্ছে, একটু দিবি সেই বইটা, পড়ে দেখব। আসমান বলছে, কোন বই রে হঠাৎ এখন? অনন্ত বলছে, মলিকিউলার ফিজিক্সটা চাই। আসমান, ওসব বই ফালতু পড়ে রাতের ঘুম কেন হারাবি? জীবন কণার জন্য কি তুই ভেবে ভেবে পাগল হবি? অনন্ত বলছে, ওসব কথা রাখ না রে ভাই, বইটা দে না। আসমান, রুদ্রদত্ত নিয়ে গেছে। অনন্ত, দিবি না বল? আচ্ছা থাক, না দিলি তো বইয়েই গেল। লাইব্রেরিতে খুঁজবো কালি, দেখবি ঠিক পেয়ে যাব। আসমান বলছে, ঘুমকে কলা দেখিয়ে পড়ে তুই কি এখন কণা ছাঁকবি? ঘুমকে কলা দেখিয়ে তুই কি এখন কণা ছাঁকবি? অনন্ত বলছে, কণা ছাড়া কি আর আছে জোরো আমার প্রান্ত বোধে? কণা জীবন জপতে জপতে যুবক বেলা কাগজ নৌকো কী বা থাকে? আর কি থাকে এই জীবনের রেখা জুড়ে? তোর কথাটাই মনে পড়ছে, তোকেই একটু গুছিয়ে বলি। গতির পায়ে মতি রেখে স্থিরতাকেই লালন করি। কি বুঝলি? ঠিক বুঝেছিস? না বুঝলে বুঝে নিবি ভোরবেলাতে। বুকেতে হাত বুলিয়ে দিয়ে আমিই তোকে বুঝিয়ে দেব। বুঝলি তোরে ঘুমকুড়েটা? আসমান বলছে, তোর একটা চিঠি এসেছে, দাঁড়া দেখি, ড্রয়ারে আছে। তোকে তো কাল ভোরে উঠেই বাঁকুড়ার বাস ধরতে হবে। অনন্ত বলছে, দে তো আগে, পড়ে দেখি। হাতে নিয়ে পড়ল চিঠি, মায়ের চিঠি পোস্টকার্ডেতে। পড়ে পড়ে চোখ বুঝল। আগামীকাল ভোরে উঠেই যেতে হবে খাতরা মুখে। ভাই থাকবে অপেক্ষাতে চিঠি এবং রেশন কার্ডটা দেওয়ার জন্য। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, জানাতে হবে লোহাশালের চাকরি করতে রাজি কিনা। লোহাশাল মানে কারখানা। অনন্তর কারখানায় চাকরির একটা সুযোগ এসছে, সেটা সে করতে রাজি কিনা সেটা তাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে বলতে হবে। আসমান বলছে, কি করবি? হ্যাঁ লিখে দে। আমার হলে ঝাঁপিয়ে পড়ি। স্কুল সার্ভিস কমিশনের কি হয়, ইনজাংশন জারি ওঠেনি। খাবার তুলে ডেকে রেখেছি, যা করবার তাড়াতাড়ি সেরে নিয়ে খেয়ে দে একটু ঘুমো। খাতা এবং বইপত্র টেনে হিসেড়ে আজকে দানো 2টো না বাজে। খানিকটা বন্ধু আসমান যেন খানিকটা ওই মেস জীবনের অভিভাবক করতো সুলভ আচরণ করছে। বন্ধুরাই তো হয়, এক বন্ধু এলোমেলো হলে আর এক গুছানো বন্ধু তার উপরে একটু তাকে একটু দেখভাল করে, দেখাশোনা করে, একটু ভালোবাসা দিয়ে, একটু মমত্ব দিয়ে, সেই রকম। কোন বেদনা কোথায় মেলায় কখন মেলায়, কোন বেদনা কোথায় মেলায় কখন মেলায়, কেউ কি সেটা বলতে পারে? খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বন্ধু দুজন রবীন্দ্র গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। যাই হোক, আমি কোনো রকমে 3য় পর্বের শেষ অংশটা পড়ে শেষ করলাম। মনে হয় আমি যেটা পড়লাম সেখান থেকে আপনারা হয়তো পড়ে হয়তো মানে শুনে হয়তো বুঝতে পারবেন। বুঝতে না পারলে আবার পরে কখনো পড়তে হবে, অথবা আপনারা যদি চান, কেউ যদি ব্যক্তিগতভাবে চান, তাহলে পরে
এই বইয়ের সুলুক সন্ধান খুঁজে দেখতে হবে কোথাও পাওয়া যায় কি না, কারণ অনিকেত তো এখন নেই, সে তো জীবনের ওপারে। আমি তো আগেই বলেছি সে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিল, তাকে পাওয়া যাবে না। তার পরিবারের কোনো লোকজনের সঙ্গেও আমার এখন যোগাযোগ নেই। আর তার বন্ধুবান্ধব যারা ছিলেন, অনেক দিনের ঘটনা, কার কাছে এ বই আছে না আছে আমি জানি না। এখন এই একটি হচ্ছে আমার অনিকেতের স্মৃতি আমার কাছে আছে, এটি তো আমি হাতছাড়া করতে পারি না। ফলে যদি আপনাদের কারো যদি আগ্রহ থাকে, কৌতূহল থাকে, ব্যক্তিগতভাবে জানাবেন, দেখব কি করা যায়, অন্য কোনো রাস্তা উপায় অবলম্বন করা যায় কি না। যাই হোক, 3য় পর্ব পড়লাম। যদি শরীর খারাপ বাড়াবাড়ি না হয় তাহলে 4র্থ পর্বটা পরের দিন পড়ব। 4র্থ পর্ব কতটা বড় আমার ঠিক স্মৃতিতে আর ঠিক মনে নেই, আমি মনে হয় একদিনে পড়া যাবে না 4র্থ পর্ব, ওটাও দুবারে, 2টো সিটিংয়ে পড়তে হবে। এক সিটিংয়ে পড়া যাবে না, 2টো সিটিংয়ে পড়তে হবে। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। একটা সুখবর দিয়ে রাখি, আমার কাছে সুখবর। নিশ্চয়ই আমার যারা আপনারা বন্ধুবান্ধব আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের কাছেও নিশ্চয়ই এই খবরটা সুখবরই হবে যে আমি এই ইউটিউবের এই ভিডিও কালকে 100তম ভিডিও পার করে ফেলেছি। আমার এই ইউটিউব চ্যানেলটি বহুদিন আগে, বহু বছর আগে করা থাকলেও আমি এটা ব্যবহার করতাম না। এটা আমি অতি সম্প্রতিকালে আমি গোটা জগৎ ব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছি, এক ধরনের অজ্ঞাতবাসে রয়েছি, এবং আমি এই ইউটিউবে আমার কবিতা চর্চা, নিজের কবিতা চর্চা করছি এবং সেটাকে ইউটিউবে ধরে রাখছি। একই সঙ্গে আমার নিজেরও বহুবার শোনার সুযোগ থেকে যাচ্ছে। আর আপনারা যদি, আমার বন্ধুবান্ধব যদি কেউ উৎসাহী আগ্রহী থাকেন, তারাও শুনতে পারবেন একটু একটু। আপনাদের কবিতাও আমি যার যার পাচ্ছি হাতের কাছে, তার নিয়ে পড়ছি, আমার মতো করে পড়ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।